পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। বড় ভাই ব্রাদারদের সালাম কালাম দেওয়া দেখছি, সব খেয়ে দিয়ে বসে আছিস, বড্ড বেয়াদব হচ্ছিস। দিন দিন আদব কায়দা সব ভাতের মারের সঙ্গে গিলে গিলে খাচ্ছিস। আচ্ছা, এই চাঁদি ফাটা ঠাডা পড়া রোদ্দুরের মধ্যে এখানে মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার শোক পালন করছিস তুই? 1 মিনিট, তোর না আজ ফাইনাল এক্সাম ছিল? কথাগুলি বলেই কাঠখোট্টা বলিষ্ঠ দেহের অধিকারী লোকটা সামান্য পরিমাণ ঝুঁকলো। টান টান বলিষ্ঠ চওড়া বুক জুড়ে কালো লোমে আবৃত, ফর্সা বুকটা উন্মুক্ত, শার্টের দুটো বোতাম খোলা, সেখান হতে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যায়। শার্ট ভেদিয়া নীলচে রগগুলো টান টান হয়ে ফুলে ফেপে ওঠা, মাংস নালীর ওপর দৃশ্যমান নিত্যদিন সবই ব্যায়াম করার প্রতিফলন। দেখতে অত্যন্ত সুশ্রী ও নজর কাড়া। এক পা গাছের সঙ্গে ভাঁজ দিয়ে আড়াআড়ি ভাবে বুকে হাত বেঁধে মোজা জাম্বুল গাছের সাথে হারান দিয়ে দাঁড়িয়ে পড়লেন। সূক্ষ্ম ও গভীর ধূসর অক্ষি যুগল নিদারুণ সিলভারের ঘড়িটা এক পলক দেখে পরপরই বিরক্ত সূচক গরম গরম নিঃশ্বাসের তাপমাত্রা ফেলেন। চোখ মুখ কুচকে সরিষিনী বালিকার পানে গভীর চাহনি ফেলেন। বোধহয় উপস্থিত নারীটির ভেতরটা পড়ার বৃথা চেষ্টা সাধন করে যাচ্ছেন। পুনরায় কঠিন কাঠাম্য গলা একই বাণী সুদায়। কিরে, কথা বলছিস না কেন? আজকাল তো তুই ভারী খচ্চর মহিলা হয়ে যাচ্ছিস। বড় ভাইদের জবাবে উত্তর দিতে হয়, এটা অন্তত তোর নলেজে থাকা উচিত ছিল। কানের নিচে দুটো পড়লে নির্ঘাত শুধরে যাবি। মৃত মেয়েটা তখন জলসর হয়ে এক কোণে ঘাপটি মেরে দাঁড়ালো। নওয়াফের কথা শুনে সে আনমনি হকচকে নড়ে চড়ে উঠে সামান্য ভুরু কুচকে হিজাবের এক কোণা ধরে টেনে টুনে ঠিক করে, আর চোখে কাঠখোট্টা লোকটার দিকে ভয়াতুর দৃষ্টিপাত ফেলে। পরপর সামনের পুরুষটি তখন টান টান হয়ে আলসেমি দিতে ব্যস্ত। কত সুন্দর মুখখানা, সিল্কি চুলগুলো ব্রাশ করা, এক দলা মুরুদ এসে তৎক্ষণাৎ উড়িয়ে তা এলোমেলোই করে দেয়। হাসলো চমৎকার লাগে দেখতে, গালে এক ধরনের টোল পড়ে যে কেউ দেখলে এক পলকে মধ্যে প্রেমে পড়তে পারছ। কালো কুচকুচে মোজা জোড়া সুদর্শন সুপুরুষ বলে কথা, কিন্তু ও জানে লোকটা ভারী পাচি জাজেল। ও একটা কথায় কথায় থমক মারা, যেন তার বংশের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। কি অদ্ভুত! এভাবে ধমক না মেরে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে বললেই তো হয়। জানি না এই বান্দার এমন খবিশ মার্কা চরিত্র কেন। কোন হতভাগী ললার জুড়ে লেখা আছে এই বান্দার নাম? একমাত্র আল্লাহ পাকি ভালো জানেন, যার দিনগুলো হবে ধমকময়। দেখ পাখির আগামী নামায়, একদম না। মেজাজ আমার চনমনে আকাশ ছুঁই। আমি চাই না রাগান্বিত হই। রাগলে আমার মাথা ঠিক থাকে না, তখন কথার আগে হাত চলে বেশি। কখন দুটো লাগিয়ে বসবো ঠিক ঠিকানা নাই। এরপর ভ্যা ভ্যা করে তুই কাঁদবি, সেটা কি চাস? তারপরে সকলের কাছে আমার নামে নালিশ ঠুকবি। বলবি বলবি নওয়াব ভাই একটা রাজাকার জাদরেল, আমার টুসটুসে গালে থাপড়িয়ে লাল বানিয়ে ফাটিয়ে দিয়েছে। খবরদার, তা হবে না মোটেও। এমনিতেও আমি জানি এসব তুই রোজ আমাকে গালাগালি করে বলিস। মনে মনে 100টা গালি দিলেও মাফ, কিন্তু খবরদার উপরে উপরে দিবি না। আর না, এসব অভিযোগ আমি বরদাস্ত করব। সকলের বিচার আমি করি, অন্যেরা তখন আমার বিচার করবে। এটা মোটেও ভালো দেখায় না। চক্ষু লজ্জা বলেও একটা কথা প্রচলিত আছে, তাড়াতাড়ি বল। মুখে কোনো রকম তালা টালা দিবি না, তাহলে চাবির ব্যবস্থা আমি করব। পাখির মনে হলো লোকটা আজকাল একটু বেশি ছটফট করে কথা বলে, এক প্রকার বাজা যাকে বলে। ওদের একটা টিম আছে, টিমটির নাম দিয়েছে তিনি টোটো কোম্পানি। নামটা ওনার দেওয়া। সকলে যেন মেলায় হারিয়ে যাওয়া ওনার কোনো বোন। ও বুঝে না আপন ভাই না উনি এলাকার ভাই। সকলের প্রতি মাথা ঘামানোর কি দরকার বাপু? মাথা তো একটাই না, সেই একটা মাথায় এত কিছু ঢুকানোর কি দরকার? নিজেরটা খেয়ে নিজেরটা পরে অন্যের ব্যাপারে নাক না গলি তুই থাক না তোর নিজের মতন করে। শুধু শুধু অন্যের পিছনে লাগার দরকার কি?
তথ্যমন্ত্রী একমাত্র পুত্র বলে কথা। তিনি একজন ছাত্রদলের সভাপতি, ক্লাবে রোজ বসেন, ওখানে বিচার সালিশও করেন। এক সময়ে মন্ত্রী হওয়ার কথা ছিল, বড় পদটি ছেড়ে দিয়ে সাধারণ সভাপতি হওয়ার রহস্য অজানা। তা নিয়ে পত্রিকায় কম লেখালেখি হয়নি, তবে বদ অভ্যাসের ছাড়াও ওনার ভালো কিছু গুণও রয়েছে। মন্ত্রীর ছেলে বলে নেই ভেতরে বিন্দুমাত্র কোনো অহংকার, প্রতিহিংসা, ঈর্ষাও নেই, বরঞ্চ একজন সাধারণ মানুষের মতন তার বেশভূষা, চাল চলন, আচরণ সকলের সঙ্গে মানিয়ে চলতে যেন বেশ পারদর্শী। কত বিচার আচার করলো, কারো থেকে 2 পয়সাও ঘুষ নিল না, না নিল কোনো উপহার। বিনিময়ে যখন যেখানে যান নিজের বাড়ি মনে করে খেতে বসে পারেন। খুব সহজেই লোকেদের সঙ্গে মেশা ও তার একটি ভালো গুণের বৈশিষ্ট্য। পাখি, লোকটা দাঁতে তত চেপে রাম ধমকি মারে। ধমক খেয়েও আনমনে হকচকিয়ে এক প্রকার লাফিয়ে উঠল। নিজেকে তটস্থ করে আমতা আমতা করে পায়ের নখ খুঁজে লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। কি করে মুখ ফুটে বলে সে যে পরীক্ষা ফিস দিতে পারেনি বলে স্যার এক্সাম হল থেকে বের করে দিয়েছেন, এছাড়া ওর কাছে প্রবেশপত্র নেই। আমাকে রাগাবি না পাখি, বিপদ কিন্তু তোরই হবে। ছটফটিয়ে উঠে অশান্ত মুখে গড়গড় করে বলে দেয়। ক্লাস থেকে বের করে দিয়েছেন। ঝটপট কথা বলার ভঙ্গিটা যেন অতি দ্রুতই ট্রেনের মতো শোনালো। রেলগাড়িও বুঝি অত দ্রুত চলে না, যতটা দ্রুত ওর তার বচনগুলো গলদেশ থেকে বেরিয়ে এলো। এখন লোকটা প্রতি উত্তরে কিরকম প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার বিষয়। বুকে আড়াআড়ি ভাত ছেড়ে লোকটা এবার সিরিয়াস ভঙ্গিমা দাঁড়ালো। শার্টের কলার টেনে টেনে ঠিক করে বলে উঠল। কেন? লজ্জায় মাথা কাটাই যাচ্ছে। কি করে বলবে টাকা দিতে পারেনি, এই জন্য সকলের সামনে অপমান করে বের করে দিয়েছে। পাখি, উত্তর চেয়েছি, ভাবতে বলিনি। বাপরে, ঠান্ডা গলা কি কঠিন হুমকি! এভাবে ধমকানোর কি আছে? একটু সুন্দর করে বললেই তো হয়। খাটাস পুরুষ লোক কোথাকার, নারীদের সম্মান দিতে জানে না। ও আমতা আমতা করে মাথা চুলকে উত্তর দিল। প্রবেশপত্র দেখাতে পারিনি তাই। কেন, টাকা দিসনি নাকি? না, সব টাকা মেরে কামাল ভাইয়ার ঝালমুড়ি খেয়ে দে শেষ করে বসে আছিস। ওর মন ঘোর বিদ্রোহী চারণ প্রকাশ করে উঠল। বচ্চ বলতে ইচ্ছে করলো, আমি ঝালমুড়ি খাই। নওয়াব ভাই, এটা চরম সত্যি কথা, অস্বীকার করব না। তাই বলে চুরির টাকা দিয়ে নয়। আব্বা রোজ 10 টাকা কি 20 টাকা করে দেয়, তা দিয়ে খাই। তাহলে চুরি করব কেন? ইচ্ছে বোধ করলো, অথচ শুকনো মুখে বুলি তুলল। অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক আব্বার সবজি বিক্রি হলেই দিয়ে দিতাম। হেড স্যারের স্বাক্ষর এনেছিলি? হ্যাঁ, কিন্তু কাগজ আনতে ভুলে গেছি। বিয়াক্কেল মহিলা কোথাকার। অন্যদিকে মুখ ঘুরিয়ে ছেলেটা গরম গরম তপ্ত শ্বাস ফেলে নিজেকে শান্ত রাখতে চায়। এই জেনারেশনের মেয়ে হয়ে এমন বোকা নির্বোধের মতন কাজ করার জন্য তার অদম্য এক ইচ্ছে জাগ্রত হলো কানে নিচে দুটো ঠাস করে লাগিয়ে দিতে। নিজের অদম্য ইচ্ছাটাকে আপাতত জলাঞ্জলি দিয়ে শান্ত থাকতে প্রয়াস চালায়। বড় বড় দম ফেলে চিকিৎস করে। কোন স্যার বের করেছে? আর্থিক স্যার। আয় আমার সঙ্গে। কোথায়? তোর শ্বশুর বাড়ি। জলদি আসবি না? না, কোলে তুলে আনতে হবে। আসছি। এক্সাম হলে যখন নাও ঢুকে তখন ওর হাতের মুঠে পাখির ছোট্ট হাতখানা বন্দি। দুজন স্যার ছিল। নওয়াবকে দেখে দাঁড়িয়ে গেল, তড়িঘড়ি সালাম ঠুকল। আসসালামু আলাইকুম। আরে নওয়াব ভাই যে, বসুন বসুন। এই কামরুল, যাও রফিককে খবর দাও, 1 কাপ দুধ চা পাঠাতে বলবে, কেমন? সাথে মাখনের বিস্কুট। আমি এখানে চা মাখনের বিস্কুট খেতে আসিনি, না বসতে এসেছি। কিছু ঝামেলা মিটমাট করতে আসলাম। এখানে কার্তিককে। উনি তো ক্যান্টিনে চা খেতে গেলেন, মাত্রই গেছেন। আপনি বসুন ভাই, আমি লোক পাঠাচ্ছি ডেকে আনতে। বসবো না, জলদি ডাকুন। হ্যাঁ, রফিক জলদি কার্তিক স্যারকে ডেকে পাঠাও। ভাই আপনি বসুন না। নওয়াব বসল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপে কানে ব্লুটুথ। পাখির হাত ছেড়ে ওর হাতে এক্সাম পেপার ধরিয়ে দেয়, সাথে প্রশ্নপত্রটিও দিয়ে বলে, যা লিখতে থাক, যা বোঝাপড়া করার আমি বুঝবো। কি সাংঘাতিক কথাবার্তা! যা বোঝাপড়ার উনি কেন বুঝবে? উনি কি হয় ওর? ও জিজ্ঞেস করতে পারল না, এবং কখনো তেমন সাহস আর সঞ্চয় হয়ে উঠবেও না।
যে প্রকারের ভীতু সে, ক্লাসের সবচেয়ে ভীতুর তালিকায় যদি কারো নাম আগে থাকে সেখানে তার নাম অনায়াসে সবার আগে নিঃসন্দেহে থাকবে। ও ভয়ে ভয়ে একবার আর চোখে আরুন স্যারের দিকে তাকিয়ে ফের নওয়াফের মুখের দিকে তাকায়। বাজখাই গলায় তখন কাঠখোট্টা লোকটা থমকি শুধায়, আমার কি নতুন করে রূপ জ্বালিয়েছে? কি দেখছি সমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যেতে বলছি যা, তোকে এভাবে মুখদর্শন দিতে বলিনি। লিখতে বলছি, লিখতে মন না চাইলে এক্সাম হল হতে বেরিয়ে যেতে পারিস। বদমেজাজে ছেলেটার অমন রাম ধমককে পুরো ক্লাস রুম যেন ভূমিকম্পের মতন কম্পিত করে উঠল। ছেলেটা এত রাগী বদমেজাজে এক কথা লোক, কথায় কথায় ধমক ছুড়ে বাপ দাদা 14 গোষ্ঠীর সব রাগ যেন রঞ্জে রঞ্জে বহে। তার থেকেই কিছুটা পাওয়া লেখা রেখে সকল ছাত্রছাত্রীরা উৎসুক উদ্বেগ নিয়ে পাখির দিকে গম্ভীর চাহনি ফেলে, যেন সে ভিন্ন গ্রহের এলিয়েন। লজ্জায় ঘৃণায় ওর মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। আজ যে অঘটন একটা ঘটবে সেটা স্পষ্ট। তখন দরজা দিয়ে কার্তিক স্যার প্রবেশ করলেন। আরুন স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো স্যার, এত তাড়াতাড়ি ডেকে পাঠালেন যে? এই ছোট ছোট হাঁটুর বয়সী বাচ্চাদের কি সামলাতে পারছেন না? স্যার শুকনো ঠোক গিলেন। কার্তিক স্যার আর চোখে একবার নওয়াফের দিকে তাকিয়ে ইশারা জানতে চায়। এই যুবককে? নওয়াফ টেবিলের উপরে থাপড় মেরে রক্তিম চোখ জোড়া নিয়ে শুধায়, আমি যেই হই আগে বলুন, একজন শিক্ষার্থীকে এক্সাম হল থেকে বের করার মতন দুঃসাহসিকতা কোথায় পেলেন আপনি? কার কথা বলছেন আপনি? অনন্যা রহমান পাখি, পিতা মানিক রহমান। কথা ক্লিয়ার, অ্যান্সার চাই। 1 মিনিট, এইসব কথা জিজ্ঞাসা করে আপনি কে? বাইরের লোকের কাছে এইসব কৈফত আমি দিব না। আমি কে? ওয়েট। ফোন ঘেটে কাউকে মেসেজ করলো স্যার। মিনিট 2 পর হেড স্যার হন্তদন্ত পায়ে ফ্যাকাশে মুখখানা নিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হলেন। দ্রুত ওর সন্নিকটে এগিয়ে এলেন, নওয়াফের দিকে তাকিয়ে প্রশ্ন তুললেন, কি হয়েছে বাবা? আমি কি কিছু ভুল করলাম? স্বয়ং শিক্ষামন্ত্রী আমাকে চাকরি খাওয়ার চক্কর দেখাচ্ছেন। একটা কথা বলুন স্যার, যেসব স্টুডেন্টের এক্সাম ফি দেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য ফ্রি প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে কিনা বলুন। হ্যাঁ। হাতের ইশারায় পাখিকে দেখালো। তাহলেও পেল না কেন? চুপ করে আজ থাকবেন না, উত্তর দিন। সেদিন আমি 500 স্টুডেন্টের পরীক্ষা ফি দিয়ে গিয়েছিলাম। সেসব কি সব পকেটে চালান করেছেন নাকি কিছু অবশিষ্ট আছে? অবিলম্বে হকচকে উঠে থতমত খান হেড স্যার আমতা করে মুখ চিবিয়ে বললেন, না না, তা করবো কেন? এখন সমস্যা কি হয়েছে সেটা বলো বাবা। এই যে পাখি, মেয়েটাকে দেখেছেন? ওর বাবা একজন হতদরিদ্র কৃষক, সবজি বিক্রি করে ছেলে মেয়েকে পড়ালেখা করান। পুরো টাকা দিতে না পেরে অর্ধেক ফি দিয়ে ও আপনার সাইন এনেছিল। ভুলবশত সাইনের কাগজের টুকরো নিয়ে আসতে ভুলে গিয়েছে। সেজন্য আপনার সহকারী শিক্ষক তাকে এক্সাম হল থেকে বের করে দিয়েছে। আর যদি মেয়েটা পরীক্ষা না দিতে পারত, তার 1 বছর গ্যাপ চলে যেত। জানতেন কি না বলুন? এটা বার্ষিক পরীক্ষা ছিল। এরপরেও মেয়েটাকে বের করা অনুচিত ছিল। স্যার, আমার দোষ কি? আমি আমার ডিউটি পালন করেছি। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, এইসব নিয়ম তো আপনিই তুলে ধরেছেন। চিপায় পড়ে হেড স্যার মঈনুদ্দিন হাসপাস করেন, চিনচিনে গলায় বেদরে কাশেন, হাত জোড়ে করে হাঁটুর বয়সী ছেলের কাছে ক্ষমা চান। আমার ভুল হয়ে গেছে বাবা। পেপার আর কোশ্চেন দিয়ে দিও মেয়েটাকে। তার আর প্রয়োজন পড়বে না, আমি দিয়ে দিয়েছি অনেক আগেই। কথা বলে লোকটা বড় বড় পা ফেলে কার্তিক স্যারের কাছে যান। কত টাকা ফি? জি, 300 টাকা পরীক্ষার ফি, আর 6 মাসের বেতন 360। কত টাকা দিয়েছে ও? শুধু পরীক্ষার ফি দিয়েছে। ঠিক আছে, 500 টাকা রাখুন, বাকিটা ফেরত দিতে হবে না। তবে এমন কর্ম পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। জি ভাই, মনে থাকবে। নওয়াফ আর দাঁড়ায় না, বড় বড় পায়ের কদম ফেলে দ্রুত প্রস্থান ত্যাগ করতে ইচ্ছুক সে। বিড়বিড় করে কার্তিক স্যার, লোকটাকে চিনেন স্যার? ছাত্রদের সভাপতি, ডাকনাম নওয়াব। ক্ষমতা থাকলে যা আর কি হয়। মেয়েটা কি ওর নিকটীয় আত্মীয় নাকি? এত দরিদ্র মেয়ে ছাত্র দলের সভাপতির আত্মীয় হওয়াটা তো কথা নয়। কামরুল স্যার হালকা করে চিমটি কাটেন, ফিসফিস করে গম্ভীর স্বরে সতর্ক করেন, আসতে বলুন, সকলে শুনলে খবর আছে। তিনি যেমন তেমন লোক নয়, তার হাত অনেক লম্বা।
তার উপর শিক্ষামন্ত্রী তার আপন ফুফু, মামা একজন সেনা প্রধান, ছোট চাচা এমপি, তার বাবা একজন তথ্যমন্ত্রী। তিনি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন না কেন? একসময় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু কি জানি হঠাৎ পদত্যাগ করেন। এরপর শুধু থাইল্যান্ডে পাড়ি জমালেন। তা নিয়ে মিডিয়ায় কম লেখালেখি কানাঘুষো হয়নি। মনে হয় বিপক্ষ দল জিতে যাবে ভেবে পদত্যাগ করেছেন। দূর মিয়া, তেমন নয়। জয় তারই হতো, কেননা উপর মহল থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। তাছাড়া মন্ত্রীদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়, এসব জানেন না। ওনাকে উপর মহল থেকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু কি জানি কেনই পদত্যাগ করলেন। তা থাক, আজাইরা পেঁচাল বাদ। এক কাপ চা খেয়ে মনটা চাঙ্গা করে আসি। আপনার তো ঝাড়ি খেয়েই পেট ভরে গেছে। কার্তিক স্যার একবার পাখির দিকে তাকান। সিমসাম মুখশ্রী, উজ্জ্বল শ্যাম বর্ণ মুখ, থুতনি বরাবর কুচকুচে একটি তিল। আহামরি কোনো সৌন্দর্য খুঁজে পেল না। আর হ্যাঁ, আছে টানা টানা হরিণী চোখ। মেয়েটার শ্যাম বর্ণ মুখটা মারাত্মক, কিন্তু সে বোঝে না এই সামান্য ব্যাপার নিয়ে মেয়েটা নওয়াবকে কেন নালিশ করবে। মেয়েটা কি ওই ছেলেটার এর চেয়েও বেশি কিছু? কাজল রেখা, এক গ্লাস পানি দাও। নিন আপনার পানি। পাহাড়া একটু লাড়ো বউ, যা গরম পড়ছে। পানি খেয়ে সাদা গেঞ্জি খুলে পা উঠে আরাম করে বসে পড়লেন মানিক রহমান। ঘামার্ত শরীরটা পাকার সামনে মেলে দিলেন। রোদে বৃষ্টিতে ভেজা স্যাঁতস্যাঁতে দেহটার দিকে কাজল রেখা দীর্ঘ মুহূর্ত তাকিয়ে থাকেন, যেন কিছু একটা খুঁজতে ব্যস্ত। আমার আম্মা বাড়ি ফিরছে। কি যে রাগ তার, কি জানি বাবু, স্কুলে আবার কি অঘটন ঘটিয়ে আইছে। হাসেন তিনি, নৈশব্দ তার হাসির কলধ্বনি। স্টিলের পানির গ্লাস পাশে রেখে সিমেন্ট দিয়ে বাধাই করা বৈঠকখানার দেহটা পিষিয়ে দেন। বড়ই আরাম লাগলো, অন্তরটা জুড়ালো। মাথার নিচে হাত দুটো রেখে আকাশের দিকে তাকান। পাতলা অদর হতে বেরিয়ে আসে। মাইয়াটা বড় ইচ্ছাপা স্বভাবের, বুঝলা? ঠিক মোর মার মতন, সহজে মুখ দিয়া কিছু কইতে চায় না, শরম পায়। তয় মনটা কিন্তু ভালা। মুক্তি ফোন করছিল? জি করছিল। আইব কবে কইছিল কিছু? 2-1 দিনের মধ্যেই আইব কইল। স্বাধীন কই? মাঠে গেল ভর দুপুরবেলা খেলতে, কতবার বারণ করলাম, শুনলো না। সেটা একটু দুষ্টু বেশি। মেয়েটা শান্তশিষ্ট, মেয়েটা পড়ার প্রতি একটু অলস, তবে সেটা মাশাআল্লাহ ভালো ছাত্র। 2 মেয়ের পর 1 ছেলে। বড় মেয়ে মুক্তি এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী, খুবই মেধাবী। মেজ মেয়ে পাখি ভারী দুরন্ত দুষ্ট, প্রাণোচ্ছল মেয়ে। পড়ার চলনসই যাকে বলে, সারা বছর টোটো করে ঘুরে ফিরে পরীক্ষার দিন সে কি পড়া তার। ছোট্ট ছেলে স্বাধীন পড়ালেখায় যেমন পারদর্শী, খেলাধুলা ঠিক তাই। এই জন্য তার স্ত্রী ছেলের প্রতি একটু বেশি দুর্বল। কলপার থেকে গলা ছেড়ে ডাকে স্বাধীন। গোলালো, ও গোলালো, প্যান্টের গামছাটা দিয়া জানা। মুখের সামনে তৎক্ষণাৎ স্যান্ডেল উছড়ে এসে পড়ে। তড়িঘড়ি করে এসে ছিটকে পাশ কাটিয়ে যায়, যার ফলস্বরূপ স্যান্ডেল গিয়ে পড়ে কলপারের ওপর। নয়তো স্যান্ডেল এসে ঠিক ওর মুখ বরাবরই আসে পড়তো। কি সাংঘাতিক ঘটনাটাই না ঘটতো তখন। কিন্তু এমন ভয়ঙ্কর অলক্ষণে আকামের কাণ্ডটা করলো কে? তৎক্ষণাৎ সাহসের সামনে কড়া চোখে তাকালো। তাতে দত পিষে কোমরে হাত দিয়ে কটমট করে তাকিয়ে আছে তার ওই মেজ বোন পাখি। হুটহাট রাগের প্রস্ফুটন, কারণ স্বাধীন ঠিক বুঝলই না। অমন করে কুটনি বুড়ির মতো তাকিয়ে আছিস কেন রে? অমন গলা ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে গোলালু গোলালু বলে তুই কাকে ডাকছিস? হ্যাঁ, কাকে? দেখেছি তো একটা কুটনা বুড়িকে। অমন করে তাকিয়ে দেখছিস কে? তোকে ডেকেছি নাকি? মেজাজটা গরম হয়ে এলো ওর। ওকে কুটনো বুড়ি, গোলালু, যা পাচ্ছে তাই বলে ডাকছে। এটা কেমন স্বভাব চরিত্র? তার কি নাম ধাম নেই কোনো? সে কি নদীর জলে ভেসে ভেসে এসেছে নাকি? আশ্চর্য। রাগের বশে চোখ মুখ খিচে সামনের ডিব্বা দিয়ে দুটো বাড়ি মেরে দিল মাথা বরাবর। আহ আম্মা! স্বাধীন আর্তনাদ করতে পাখি দিল ফোদর। আর কে পায় তাকে? বহুত জ্বালিয়েছে ছেলেটা, আজ দুটো দিতে পেরে মন সাথে সাথে লাগছে। এই দিকে স্বাধীন গলা ছেড়ে চেঁচায়, আম্মা, ও আম্মা, দেখো তোমার দামড়ি মাইয়াটা কামড়া করছে কি। ওরে বাপরে, মাথাটা ফাটিয়ে দিল রে। কাজল রেখা ব্যস্ত চরণে দ্রুত ছুটে আসেন, হাতে তার গাবের চাল।
কই গেল লাট সাহেবের বেটি? সারা দিন ভাই বোন দুইটাই সাপে বেজির মতো লাইগা থাকে, মিল্লাঝিলা থাকতে পারে না। আজ খালি আহুক ঘরে, টোটালি খাওয়া দাওয়া সব বন্ধ। পাখি বসা ঘরে ঘাপটি মেরে বসেছিল, তার আম্মা যেতে বেরিয়ে এলো। আজে দুপুরের খাওয়ান বন্ধ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্যায় গিট্টু দিয়ে পণ্যের টাকা গুজেছিল, ভাবলো সেটা দিয়ে আজ চা রুটির ব্যবস্থা ভালোভাবে হয়ে যাবে। পা টিপে টিপে ইটের রাস্তায় উঠে পড়লো। রাস্তা এখনো পিচ ঢালাই হয়নি, তবে শীঘ্রই হবে। মন্ত্রীর বাসা পর্যন্ত পিচ ঢালাই করা, তারপর থেকে ইটের রাস্তা। এ বছর সবই কাজ ধরেছে। পিচ ঢালাই করবে বলে হঠাৎই এক চ্যাংড়া পোলা ও সম্মুখে এসে সালাম ঠুকে বসল। আসসালামু আলাইকুম ভা। আচমকা পাখি আটকে উঠল, অবিলম্বে বুকে থুতু ছিটায়। পুরোটা বলা শেষ হলোই না, সেই মুহূর্তে সাফিন এসে অয়নের মুখটা চেপেই ধরে। পাখির দিকে দাঁত বের করে হেসে অয়নকে টানতে টানতে কিছুটা দূরে নিয়ে যায়। পাখির আশ্চর্য লাগে, ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। সাফিন কটমট করে অয়নকে শুথালো। আফা বল শালা, ভাই জানলে থুতনি ছিঁড়ে ফেলবে। জি জি আপা। আপা পাখি ফের সামনে গিয়ে দাঁত কেলিয়ে জিজ্ঞেস করে, আপা কোথায় যাচ্ছেন? ওদের ফিসফিসানি শব্দ ওর কর্নে ঠুকলো না। অত শত ভেবে তার কাজ নেই। পেটটা ক্ষুধার জ্বালায় চো করছে, ওকে আগে শান্ত করা প্রয়োজন। ফের একই কথা বলল নফ ভাইয়ের চেলা দুটি। ও চরম বিরক্ত প্রকাশ করে বলল, নাচতে যাচ্ছি, আপনারা যাবেন নাচতে? দাঁত কেলিয়ে ফোকলা দাঁতে হাসে সাফেদ, বুকা বুকা মুখে মাথা চুলকে বিড়বিড় করে, ভাই তো বাসায়, কাল লাগে নাচবেন তাহলে আপনি? পাখি ফুটে শোনো না, ওর খেয়েতে কাজ নেই যে আজ এরা কথা শুনবে। পা বাড়লো দোকানের দিকে। বাড়ির সামনে মুদির দোকান, যাবতীয় সবকিছু এই দোকানে পাওয়া যায়। আলু থেকে আদা, কোনো কিছুর বাদ নেই। রং চায়ের জন্য বেশি বিখ্যাত। সন্ধ্যার দিকে ভিড় একটু বেশি থাকে। সর্বক্ষণ নব ভাই ও তার পোলাপান এখানেই থাকবেই। জোয়ান ছেলে পেলে বসা কঠিন নিষিদ্ধ, হাতে গোনা কয়েকজন ব্যতীত, কেননা তাদের বাড়ির সামনে মূলত দোকানটি। জোয়ান যুবতী দুজন মেয়ে রয়েছে বাড়িতে, লোকে ডিস্টার্ব করবে ভেবে বড় করে সাইনবোর্ড টানিয়ে রাখা রয়েছে, যুবকরা দোকান হতে দূরে থাকো। এতে অবশ্য মনে মনে দোকানের প্রতি সে অনেক কৃতজ্ঞ। মোবাইল রিচার্জ করা যায়। আক্কাস আর কুদ্দুস দুইজন ভাই মিলে দোকানটি পরিচালনা করে। আক্কাস চা বানান, কুদ্দুস কাস্টমার আসলে তাদের যাবতীয় প্রয়োজন মিটান। আকাশের অবস্থা ভালো নয়, দোকান কোনো মানুষ নেই। এই ফাঁকে পাখি কাঠের বেঞ্চের উপর পা তুলে বসে পড়ল। আকাশ ভাই এক কাপ ঝাক্কা নাক্কা লবঙ্গ আদার মিশ্রণে ঝাল রং চা দিও তো, সঙ্গে একটা 5 টাকা দামের বন রুটি দিও। রুটি দিতে দিতে শুধায়, কি গো পাখি আপা, আজ দুপুর দুপুর চা খাইতে চইলা আইলা? তোমারে তো সকাল সন্ধ্যা ছাড়া দেখা পাওন যায় না। ঘরের গিন্নি বলে দিয়েছে আজ দুপুরের খাওন বন্ধ, না খাইয়া তো থাকতে পারুম না, তাই তোমার দোকানে রং চায়ের স্বাদ নিতে চইলা আইলাম। খুব ভালো করছো, তবে খালি পেটে চা খাওয়া ঠিক না, পেটে গ্যাস্ট্রিক হবে। আনমনে ও মাথা নাড়ে, এক চুমুক দিয়ে চা পাশে রাখে। সুদূরে দুটো নেড়ি কুকুর মারামারি করছে, দুজনই পাল্টাপাল্টি আক্রমণের সুপরামর্শ করছেন যেন। ওটার মনোযোগ সম্পূর্ণ আকর্ষণ করলো। পাশেই দপ করে কেউ একজন বসল, চুল বাঁকিয়ে গম্ভীর গলায় হাঁকে, আকাশ ভাই, আদা দিয়ে 1 কাপ রং চা দাও, চিনি ছাড়া দাও। নাওফকে দেখে পাখি থুতনি নিচু করে রাখে, মাথায় ঘোমটা টেনে দেয়, চুপচাপ রুটি দিয়ে চা ভিজিয়ে খাচ্ছে। ভুরুম ভুরুম করে ভাইব্রেশন হচ্ছে মুঠো ফোনটি। ফোন বের করে সাইডে দাঁড়িয়ে কথা বলে পুনরায় বেঞ্চে বসে পড়ল সুঠাম দেহের লোকটি। পায়ের উপর পা তুলে একবার পাশে বসিত মেয়েটার দিকে তাকিয়ে সাথে চুমুক বসায়। সঙ্গে সঙ্গেই ঝালে চোখ মুখ তাকান খিচিয়ে ওঠে। চোখ বন্ধ করে পুরো চাটা শেষ করে বিল মিটিয়ে দিতে গিয়ে বলে উঠল, এত আদা দিলা চাতে, ঝালের জন্য জিভ জ্বলে যাচ্ছে। ঝালটা জাল আমি খেতে পারি না, তবু দিলা? কি কও, তোমারে তো এখন পর্যন্ত চা দেইনি, জাল দিয়া চা বানাইছি পাখির জন্য, তুমি ওইটা খাও নাই তো আবার? পুরো বেকুবে বনে গেলেন সে, আর চোখে মেয়েটাকে দেখে নিল একবার। লজ্জায় মেয়েটা রক্তি মুখখানা নিয়ে নিচু বদনে বসে আছে। নাও মুখ চেপে কতক্ষণ নির্মূল
বানে চেয়ে রইল। আচমকা অদর বাঁকিয়ে হেসে ফেলল। লজ্জায় লালচে হওয়া লাল গালগুলো তার ভীষণ পছন্দ। ইস, কবে যে ওই গালে তার স্পষ্ট লিপটে দিতে পারবে। আকাশ ভাই নাও 100 টাকা, পুরাটা রাখো, পাখির থেকে চায়ের দাম নিও না, পুনরায় একটা বানিয়ে দিও। সুপারি গাছ কেটে চালি বানানো হয়েছে একদম রাস্তার সঙ্গে লাগিয়ে। সেখানে এক প্রকার লাফিয়ে মেরে উঠে বসলো সে। তখন ওনার চেলা সাফিন প্রশ্ন করে বসলো, ভাই চায়ের স্বাদ কেমন ছিল? অমৃত, স্পেশাল মশলা ছিল বুঝি? কেমন মশলা? ও তোরা ছোট মানুষ বুঝবি না, বড় হ তখন বুঝবি। আমরা তো বড়ই ভাই। বড় না তুই, এই তোর গোপ জ্বালিয়েছে, জ্বালাইনি তো, যখন জ্বালাবে তখন তুই বড় হবি। এই জীবনে বুঝি আর তা হবে না, কারণ তার বংশের কারোরই গোফ নেই। এক প্রকার নোরা মৌলবী যাকে বলে। এইদিকে নফের গভীর ধারালো তীক্ষ্ণ দৃষ্টি স্থির থাকে দোকানে বসে থাকা নজর করা মানবীর দিকে। সুপারি গাছের জালিতে বসে এক মনে দোকানটিতে তার দৃষ্টি আটকিয়ে থাকে। গোলাপি ওড়না পরিহিত মেয়েটার কথার ফাঁকে ফাঁকে নাজুক হাসে, হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলে। যা শুনে আকাশ লাল দাঁত বের করে হাসেন। বুকে আড়াআড়ি হাত বেঁধে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন তিনি। হঠাৎ পাখির চোখ বিদ্ধ হয় চালিতে বসে থাকা কাঠখোট্টা লোকের উপর। চোখাচোখি হতেই অমনি মেয়েটার বুকটা মৃদু কম্পন মেরে উঠল। ধকধক করে লাফাচ্ছে বক্ষের অভ্যন্তরে অমন শিকারী বাজের মতন গভীর চাহনি যেন ওর ভেতরটা পড়ে ফেলে। ক্ষণকালের মধ্যে দেহের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে শিশির করে শীতল শিহরণ নামক এক অদ্ভুত অনুভূতি। ও বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। বিল মিটাতে গেলে আকাশ ভাই সুধান, তোমার বিল দেওয়া লাগবো না, নওয়াব ভাই বিল দিয়া দিছে। আমার বিল আমি দিব, উনি দিলেন কেন? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। ওই অদম্য সাহস তার কোনো কালেই হয়ে উঠবে না। এমনিতেই ভিতুতে তাকে নোবেল দেওয়া আজ যাবে। ওনা ঠিকঠাক করে নওয়াফের সামনে দিয়ে পিন পিন করে হেঁটে চলে যায়। নওয়াফের কঠিন দৃষ্টিতে যেন ওর ভেতরটা ছলসে যায়। পাখি দৃষ্টির সীমার বাইরে যেতে নওয়াফ সাফিনকে শুধায়, একটা ভালো দেখে গান লাগাতো। সাফিন বেছে বেছে ইউটিউব ঘেটে একটি গান চালো। ভাবলো গানটা ভাই বেশ মনে ধরবে। কে জানতো বেচারা নিজের বিপদ নিজেই ডেকে আনবে। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আচমকা ঠাস করে গালে কষিয়ে থাপ্পড় পড়ল একটা। সাফিন ক্ষণকাল মুহূর্ত তবদা দিয়েই রইল। মাথা যেন ফো ফো করে খুঁজছে। এক গালে চাপা যেন অপর গালে চাপার ভিতরে ঢুকেই গেছে। বেচারা ভোলা ভালো মুখটা নিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে। বুঝলো না তার অপরাধটা কি। এই গান শোনাস আমারে? ছি, ইজ্জত থাকবে কিছু? লোকে বলবে কি ভালো গান ছাড়। সেটা সুন্দরভাবে বুঝিয়ে বললেই তো হতো। বাপরে, গালটা যেন এখনো টনটন করছে। ফের গান ছাড়লো সে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। পুরোপুরি গানটা শেষ অবধি হয়নি। গানের মধ্যে এইবার পুরো দুই গালে একসাথে দুটো চর। বেচারার মুখটা হয়েছে দেখার মতন। কেঁদেই দিবে দিবে এমন ভাব, মুখ ফুটে পিনপিট করে বলা, এবার তো মানসম্পন্ন গান ছেড়েছি ভাই, তবুও মানলেন গালটা ভীষণ জ্বলছে। এই গান শুনলে আমার মনের ভিতরে কোনো অনুভূতি আসে হাদারাম? বাংলাদেশে এত গান থাকতে তোর নজর পড়ল গিয়ে জাতীয় সঙ্গীতের দিকে। শালা গর্ধব কোথাকার, ইজ্জত শেষ করে দিবি। নেক্সট চালু কর। আর মানবেন না তো? সেটা তোর উপর নির্ভর করবে। সেটা ভয়ে ভয়ে পুনরায় একটি সং প্লে করে আর চোখে আবারও চায় একবার নওয়াফের দিকে। নওয়াফের দৃষ্টি আপাতত মৃধা বাড়ির দিকে। ওটা যে তোর হবু শ্বশুর বাড়ি বলে কথা। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া।
তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দোলাইয়া চলি, কন্যার চিরল দীঘল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলবো না। এবার আর নওয়াফের আশপাশেও বসলো না সাফেদ। বেশ করে উচিত শিক্ষা হয়েছে তার। এত ঘন ঘন চর খাওয়ার অভ্যাস আগে পড়েনি। গালটা যেন চ্যাপটা হয়ে গেছে। নিজের ভালো পাগুলো বুঝে যদি এবার থাপ্পড় টাপ্পড় কিছুর সেই ভয় দূরত্বে বজায় রেখেই বসলো, তবে সেরকম কিছুই ঘটলো না। তবুও সাফেদ দু কদম দূরে গিয়ে বসলো। এই লোককে সে একমাত্র বিন্দু পরিমাণে বিশ্বাস করে না। যার কথার হাত চলে তাকে হয়তো পাওয়ারই কথা, তখন ভয় লাগে ভীষণ। এই বান্দার বাম হাত হওয়া সত্ত্বেও তাকে বুঝে উঠতে পারেনি আজও অব্দি। তা নিয়ে কম দুঃখ নয় তার। 24 ঘন্টা ছায়ের মতন সঙ্গে থাকে, তবু লোকটার আদি অন্ত মনোভাব বোঝা দুঃসাধ্য। কখন আবার দু একটা পরে ঠিক ঠিকানা নাই। আর চোখে দেখে একবার লোকটাকে না পুরোই মজে আছে বুঝা গেল। গান পছন্দ হয়েছে। চোখ বন্ধ করে গভীরভাবে কি যেন ভাবে। শক্তপোক্ত দেহের পুরুষটি কল্পনার জগতে বিভোর। সে দেখে তার চেতনার চোখে সরিষি প্রাণধিকাকে, যার পরে লাল চুকচুকে শাড়ি, লতানো কোমরে রূপার বিছা, ফর্সা চরণ দুটি আলতা মাখা, সেই চরণে বাজে ছুনছুন করে রূপার নূপুর, কাজল মাখা আঁখি দুটোই রাজ্যের মায়া ঘিরে, রক্তিম লাল অধর দুটি তরতর করে নড়ে। ওর দিকে তাকিয়ে সরিষি কন্যা নাজুক হাসে। মুহূর্তের মধ্যে তার বুকটা থক করে কেঁপে ওঠে, কলিজা শুকিয়ে আসে। ইকি মরণ যন্ত্রণার বান ছড়ল সরিষিনী। হঠাৎ বুক ধরে বিড়বিড় করেন তিনি, খাইছসের বাকি খাইছ সবারে, শেষ কইরা দিদি পুরাই। ও ভাই, আপনার বুকে কি হয়েছে? এমন করেন কা? বুকে ব্যথা করে? নওয়াফের দৃষ্টিভ্রম কেটে যায়, বাস্তবে ফিরে শার্টের গলার টেনে টুনে ঠিক করে বলে, কই কিছু না, ও তোর ভাবির কথা মনে পড়ছিল তাই একটু ইমোশনাল হইয়া পড়ছিলাম। সাফিন দাঁত বের করে হাসলাও। এই ছেলেটা হাসলে তার ফোকলা দাঁত দেখা যায়। খারাপ লাগে না, তখন দেখতে মোটামুটি ভালোই লাগে। ভাই, গান পছন্দ হয়েছে? হ, একটু। আচ্ছা। আকস্মিক ওরই একজন চেলা রতন নামক একটি ছেলে অপরিচিত একটি ছেলেকে ঘাট টেনে নভের সম্মুখে এনে দাঁড় করল। মালটা কে রে? ভাই, এই মালটা ভাবের বাড়ির দিকে গত কয়েকদিন যাবৎ উকি ঝুঁকি দিচ্ছিল। আজ ভাগে পাইছি, তাই শালারে ধৈর্য লইয়া আইলাম। নাম কি? রবিউল। এলাকায় নতুন? জি ভাই। ছোট্ট ভাই, তোমার টুনটুনি হারানোর বড্ড শখ জেগেছে নাকি? নভ এক উঁচিয়ে জিজ্ঞেস করলাম। ছেলেটা বুঝলো না, ভোলা ভালা মুখ নিয়ে সকলের দিকে চাচাই করে, অথচ তার গোবরে ঠাসা মস্তিষ্কে কিছুই ঠুকছে না। অথচ আশ্চর্য হয়ে গেল সে শুধালো নতুন দৃষ্টিতে, ও ভাই, টুনটুনি কি? লে কচি খোকা, কিচ্ছু বোঝে না। মায়ের কোলে হিসু করে বাবুটা, হা হা হা। বলি এখনো ফিডার খাও? ফিডার? সকলে গা দুলে হেসে উঠল। নওয়াব ওদের দিকে কটমট করে তাকাতে মুখ বন্ধ হয়ে গেল। তোদের দাঁত বেশি বড় হয়ে গিয়েছে না? দাঁড়া, ছোট্ট করার ব্যবস্থা করছি। আগে এটার ব্যবস্থা করি। এই আবালটা টুনটুনি চিনতেছে না, ওরে একটু বুঝাইয়া দে তো টুনটুনি কি। শালা সব বালছাল আমার দ্বারে আইয়া পড়ে। সাফিন গিয়ে রবিউল ছেলেটার জায়গা মতো এক লাথি বসালো। মুহূর্তের মধ্যে ছেলেটা আর্তনাদ করে উঠলো, আহ! কিরে টেনি পক্ষীর ছাও, এবার বুঝেছিস টুনটুন কি? জি ভাই। ওরে কি শাস্তি দেওয়ান যায়? ভাই, ওরে 2 ঘন্টা ঝুলাইয়া রাখেন। না, ওইটা ওর জন্য সহজ হইয়া যায়। তুই একটা কাজ কর, ওরে ক্লাবে নিয়ে চেয়ারের সঙ্গে হাত পা বাঁধবি, মুখে টেপ মারবি, পুরা 2 ঘন্টা ওরে হিরো আলমের গান শোনাইয়া তারপরে ছাড়বি, ঠিক আছে? কথা ক্লিয়ার? যা তোরা। জি ভাই। ছেলেটি নওয়াফের পা জড়িয়ে ধরল। না ভাই, আমারে সাইরা দেন, আমি আর কিছু করুম না, আর উকিও দিতাম না। চুপ শালা, আর একটা কথা বললে জায়গা মতন আরও 2টো পড়বে, তখন ম্যামে করে চিল্লিয়ে কুল পাবি না। সেটা কি চাস? না চাইলে চুপচাপ বিনোদন নে। পুরো
ঘন্টা 2 যাবৎ রবিউল নামে ছেলেটা বসা গান শুনে কানের অবস্থা নাজেহাল, মুখটা কাদো কাদো অভিপ্রায়। ফ্যালফাল দৃষ্টিতে সাফিন আর রমিজের দিকে তাকায়। রমিজ হলো নওয়াফের ক্লাব দেখাশোনা করার কর্মচারী, অথচ ওদের দুজনের কোনো ভ্রুক্ষেপ নেই। উৎকর্ণে হেডফোন গুজে তারা লুডো খেলতে মহাব্যস্ত। এমন অবস্থায় কি করে ওরা লুডো খেলতে পারে তার ছোট্ট মাথায় ঢুকে না। দুনিয়াতে এত এত গান থাকতে তাকে হিরো আলমের গান কেন শোনাতে হবে? এটাই কি তাহলে তার শাস্তির ধরন? এটা আবার কেমন ধরনের শাস্তি? সাউন্ড প্রুফ করার কারণে বাইরে সুর বের হচ্ছে না, যার কারণে পুরো রুম কাঁপছে। রবিউল আর নিতে পারছে না, তার মাথা ধরেছে। নফ আসলে কিছুক্ষণ পর সাফিন দাঁড়িয়ে সালাম ঠুকল, চেয়ার টেনে বসতে দিল তাকে। চেয়ারের পায়ের উপর পা রাজকীয় স্টাইলে বসলো, দেয়াশলাই দিয়ে সিগারেট ধরিয়ে দুটো টান বসিয়ে দিয়ে নিকোটিনের নাক মুখ দিয়ে ধোয়া ছাড়লো। নিকোটিনের ধোয়া নাক মুখ দিয়ে উড়ান। ছোট্ট করে শোধান তিনি। সাফিন ছোট ভাই, শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? মাফ করুন ভাই। পাখি কি হয় তোর? ভাবি। জি। হুম, শুধু ভাবি না, পুরা এলাকার ভাবি। ও হলো আমার সম্পত্তি, আমার, বুঝলি? আর তার উপর কেউ যদি ভাগ বসাতে আসে না, সোজা জিভ ধরে টেনে ছিঁড়ে ফেলবো, কথাটা যেন মাথায় থাকে। ভাই থাকবে। যা মায়ের বুকে ফিরে যা, ফের যেন এ এলাকার ধারে কাছেও তোরে না দেখি। যদি দেখি জ্যান্ত পুঁতে ফেলবো। দড়ি খুলে দিতে ছেলেটা ঝড়ের গতিতে জীবন নিয়ে পালালো। নফ গা ছেড়ে উঠে দাঁড়ালো, এক গ্লাস পানি নিয়ে মুখে কুলকুলি করে সাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। দেখো তো নিকোটিনের গন্ধ আসে কিনা এখনো মুখ থেকে। না ভাই। বুঝিস কিন্তু। সত্যি কইতাছি ভাই। শরীরে দামি পারফিউম মেখে সুধান তিনি। থাক তোর, আমি একটু শ্বশুরবাড়ি চক্কর মেরে আসি। তোদের ভাবিরে 5 ঘন্টা 37 মিনিট 4 সেকেন্ড যাবৎ দেখি না, বুঝলি? কলেজেটা ধরপড় ধরপড় করে লাফায়। যা একটু শান্ত করে আসি। সকাল সকাল খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠা নিয়ে ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। চটিচোরা সাইজের তুলনায় একটু বেশি শব্দ হয়, তবুও পাল্টানোর নামগন্ধ নেই। পরে আরাম পান, এটি অনেক প্রশান্তি, তৃপ্তিদায়ক। পুরো নাম মানিক মৃধা, লোকে মানিক রহমানও ডাকে। সেটা যে যার ব্যক্তিগত খুশি। লোকে মানিক বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। বয়স হলেও শরীর এখনো তরতাজা, শক্তপোক্ত। দাড়ি গোফ সবে পাক ধরেছে। পেশা একজন কৃষক। নিজের জমিতে সবজি বুনিয়ে তা বাজারে বিক্রি করে ভালোই লাভবান হচ্ছেন। গতকাল মেয়ের মুখে নওয়াফের কথা শুনলেন। বড় উপকারী ছেলে, গ্রামেরই, তার সাথে বেশ ভাব আছে। ছেলেটার ভেতরে কিছু একটা তো আছে। অল্পতেই লোকেদের নিজে আয়ত্তে আনতে পারে, কথা চালে ফাঁসি আবার আটকেও দিতে পারে। 10 জনের 10 কথা, তার এক কথাই কুপকার। পুরুষের মতন পুরুষ 10 জন লাগে না, একজন হলেই যথেষ্ট। যেমন নওয়াফ, সেটা বেশ লম্বা, স্বাস্থ্য সুস্বাস্থ্য ভালোই, মোটা তাজা, লোকজনের উপকার অনায়াসে করতে ভালোবাসে সে। রোজ সকালে তার থেকে সবজি নিতে আসে, তাজা তাজা সবজি ওনার মায়ের নাকি বেশ পছন্দ। সেটা গ্রামবাসী সকলেরই কম বেশ উপকারী আসে। এলাকার সকলেই তাকে যথেষ্ট মান্য করে। জনকল্যাণ ক্লাবে বিচার সালিশ, পাশাপাশি নিজের কয়েকটি বড় বড় রেস্টুরেন্ট, ইলেকট্রনিক শোরুম, হোটেল রয়েছে। এসব নিজ অর্জনে নয়, দাদার কর্তৃত্বে পেয়েছে। গ্রাম্য সমাজে তার আলাদা একটা সম্মান রয়েছে। তার উপর দিয়ে কেউ কথা বলে না, তার সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত। বাপ চাচার সূত্র থেকে আরেকটা পাওয়ার আছে। এক সময় তার পূর্বপুরুষরা জমিদার ছিল। সবে নওয়াফ ট্রি হোম থেকে বের হয়েছে। জঙ্গলের ভেতরে ট্রি হোমে থাকতে তার আলাদা এক প্রশান্তি লাগে। নয়মন আলিশান বাড়ি রেখে কেউ জঙ্গলের ভেতরে সেদে সেদে থাকে। ছেলেটা একা থাকতে বেশ স্বাচ্ছন্দ্য পছন্দ করে। নিজের 2-3 জন চেলা নিয়ে ট্রি হোমেই কাটায়। এত বড় আলিশান বাড়ি থাকতেও জঙ্গলের মধ্যে ট্রি হোমে থাকায় ছেলের এমন ব্যবহারে কষ্ট পেতে পেতে একটা সময় পরিবার হাল ছেড়ে দেয়। বড়ি খাটতেরা বলে কয়ে লাভ নেই। হাত মুখ ধুয়ে ক্লাবে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পথে মানিক মৃধার সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ফোলা ফোলা চোখ দুটির দিকে তাকিয়ে মানিক রহমান মৃদু হাসলেন। বুঝলেন সবে ঘুম থেকে উঠেছে ছেলেটা। 7টা বাজে সবে। ওয়ালাইকুম আসসালাম। জি বাবাজি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার দ্বারে যাইতেছিলাম, যাক
পথের মধ্যে দেখা হইয়া ভালো হইল। তোমার চাষি খেজুরের গুড় দিয়া নাক ঢোলা পিঠা বানাইছে, তোমারে কইল দিয়া আইতে। শুকনো মুখে অদর ছড়িয়ে হাসে নওয়াব, হাস্যবান অধরে আওড়ায়। নাক ঢোলা পিঠা? হাহা করে হেসে উঠলেন মানিক রহমান। বড় রসিকতাপূর্ণ মানুষ, হাসি সর্বদা যেন মুখের ভাঁজে ভাঁজে লেগেই থাকে। সমবয়সীদের চেয়ে ছোকরাদের সঙ্গে তার একটু বেশি খাতির, বিশেষ করে নওয়াব আর তার ভাইরার ছেলে নিখিলের সঙ্গে। এদের সঙ্গে আড্ডা দিয়ে তার সময়গুলো বেশি কাটে। নাক ঢোলা পিঠা বুঝলা না? ওই সুই পিঠাকে নাক ঢোলা পিঠা কইলাম আর কি। চলেন ক্লাবে, একসঙ্গে খাওয়া যাবে। না না, এখন সময় নেই, খেতে যাইতে হইব। ঘেরে মাছ সারম, কত কাম কাজ রইয়া বাড়িছে। ধুর মিয়া, ওইসব কাম কাজ আমি করে দিব, আসেন তো। নওয়াব মানিক রহমানের হাত টানতে টানতে এক প্রকার ক্লাবে নিয়ে চল। ক্লাবের সামনে আসতে ছেলেপেলেরা জোড়া জোড়ায় সালাম চুকল। সালামের উত্তর দিয়ে চেয়ার টেনে নিজেও বসলো, ওনাকে বসতে দিল। নিন বসুন দুদু। এখনো দুদু কও? সম্পর্কে আমি তোমার খালু লাগি। একই এলাকার প্রতিবেশী হিসেবে আবার দুদু তো লাগেন। তা বটে তা বটে। যাই হোক, দুদু বলে অভ্যস্ত, খালু বলতে পারবো না। মানিক রহমান কিঞ্চিত হাসেন। সামান্য একজন কৃষক হয়েও স্বয়ং মন্ত্রীপুত্রর কাছ থেকে এত সম্মান ভালোবাসা পেয়ে তার মনটা খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি আনন্দে বাকবাক্য হয়ে উঠল, হেসে চেয়ারে বসলেন। রবিশ, যা দুটো প্লেট নিয়ে আয়। প্লেট নিয়ে আসতেই পিঠা বক্স হতে বের করে দুজনেই খেলেন, বাকিটা ছেলেপেলেকে ভাগ করে দিলেন। নওয়াব, এখন যাই বাবা, রোদ্দুর উঠলে আবার খেতে যাইতে পারুম না। তারপর মাইয়াটার শরীরটা ভালো না। চট করেই নওয়াব ঘাড় ঘুরিয়ে তাকালো, সিরিয়াস হলো এক মুঠো উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি? অ্যালার্জি, না জানি ঠ্যালার্জি। জ্বালায় মাইয়াটা সারা রাত ঘুমাইতে পারলো না, তার উপর হাত পা চাপায়। ডাক্তার দেখাননি? জামু একটু বেলা হইলে, এখন উঠি। অয়ন, দেখ তো ফার্মেসি খুলছে কিনা। ভাই, করিম ডাক্তারের ফার্মেসি সকাল সকালই খুলে। চাচাকে সঙ্গে নিয়ে যা, যা টাকা লাগবে দিবি, ওষুধের সাথে কিছু ফলমূল পাঠিয়ে দিবি। না না, এইসব করতে হইব না। কি বলেন চাচা, আমি আপনার নিজের লোকই। আপনি আমাকে আপন না ভাবলে কি হবে? আমি কিন্তু আপনাকে আব্বুর নজরে দেখি। অয়ন ফিসফিস করে সাফিনের কানে কানে বলল, দেখলি ভাই কৌশলে কেমন সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। বিয়ের আগে আবার শ্বশুর বাড়ির পিঠাও খাইলো। হাই হাই ভাই, তোর কপাল 5 আঙ্গুল নয় রে পাগলা, 6 আঙ্গুল। 6 আঙ্গুল। সাফিন থমক মারল। সকাল 9টা, তালুকদার বাড়িতে সচরাচর কেউ 9টার পর ছাড়া ঘুম থেকে ওঠে না। বৃদ্ধারা উঠলেও ফজরের সালাত আদায় করে আবারও শুয়ে পড়েন। বৃদ্ধ বলতে এই বাড়ির গিন্নি লতিফা বেগম। বড়ই ঠান্ডা প্রকৃতির মানুষ, রসিকতা করতে বেশ পছন্দ করেন। প্রবীণ বলতে তিনি একমাত্র বেঁচে আছেন, তার স্বামী অনেক আগেই গত হয়েছেন। নাস্তার পর্ব তাদের চলে ঠিক 11টায়। এটাও যেন তাদের একটা অভ্যাস। এই পরিবারের মধ্যে 4 ভাই ও 2 বোন। বড় ভাই মৃত, মেজ ভাই মেজবান তালুকদার, তিনি একজন সংসদ সদস্যর গণ্যমান্য তথ্যমন্ত্রী। 1 ছেলে ও 1 মেয়ে। মেয়ের নাম নোভা, ছেলের নাম নওয়াব তালুকদার, পুরো নাম শাহরিয়ান নওয়াব। সেজ ভাই একজন বিজনেসম্যান, ছোট ভাই এমপি। বড় বোন স্বামী সন্তান সহ ইতালি থাকেন, ছোট বোন ঢাকায় আছেন, তিনি একজন শিক্ষামন্ত্রী। তাদের পরিবারের রাজনীতি সেই পূর্বপুরুষদের হতে চলে আসছে। গ্রামে থাকে 3 ভাই, এর মধ্যে বড় ভাই আলাদা। ইট দিয়ে 1 তলা দালান তুলেছে। দালান তুলোর পরবর্তী বছরে বউসহ মারা গেলেন। বাকি 2 ভাই জয়েন্ট ফ্যামিলিতে আছেন। মাসের বেশিরভাগ মেজবান তালুকদারের সময় কাটে শহর বেরিয়ে। সর্বদা ছেলের পরামর্শ নিয়ে তাকে চলতে হয়, কেননা রাজনীতির খেলা তার থেকে তার ছেলেই বেশি বুঝে। সবই নওয়াবের দাদার থেকে হাতে কলমে শেখা। এক সময় দাদার প্রচণ্ড ভক্ত ছিল সে। দাদা শরীফ তালুকদার একজন নামকরা রাজনৈতিক নেতা ছিলেন। তার হাত ধরেই রাজনীতি শেখা ও গড়া। বড় ইচ্ছে ছিল নওয়াবের সে রাজনীতি করবে।
সেই শখের প্রিয় রাজনীতি ছাড়তে হয়েছিল কোনো এক বিশেষ কারণে। নির্বাচনের এক সপ্তাহ আগে সে ঘোষণা করে নির্বাচন থেকে সে হটে গিয়েছে, রাজনীতি আর করবে না। তা নিয়ে সংবাদে, ইন্টারনেটেও, যোগাযোগ মাধ্যমে কম ঘাটাঘাটি হয়নি। তবুও সে তখন নিরুত্তর ছিল, আজও আছে। নিজে রাজনীতি ছাড়লেও টুকটাক ক্ষমতা হাতে রেখেছে সমাজে চলার জন্য। তাকে ছাড়া তার পিতা মেজবান তালুকদার রাজনীতির মাঠে যেন শূন্য। খুব কমই রাজনীতি বুঝেন তিনি, তবুও লাফাতে লাফাতে তথ্যমন্ত্রী পদে দাঁড়াতে হলো। নফ না থাকলে কোনো কালে তার তথ্যমন্ত্রী হয়ে উঠত না। ভোট চাওয়া থেকে শুরু করে নির্বাচনের সকল দায়িত্ব কর্তব্য সব নওয়াব পালন করেছে। তার বিনিময়ে মেজবান তালুকদার, তিনি আজ তথ্যমন্ত্রী। কোনো কারণে ইন্টারনেট হঠাৎ বন্ধ হলে লোকে তাকে কাপড় ধোয়ার মতন যোগাযোগ মাধ্যমে ধুতে চলে আসে। কি আজব পাবলিক! মোট কথা, রাজনীতির অধিকাংশ কাজ নওয়াবের দ্বারাই হয়, অথচ এই ছেলে স্বেচ্ছায় নিজেই একদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মতন পদ ছেড়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন। ফলাফল প্রকাশ হবার পর থেকে তুমুল হারে ভর্তি চলছে। সে এক সাবজেক্টে ফেল মেরেছে, তাই তাকে ভর্তি হতে হয়েছে। ভর্তির সব পর্ব চুকিয়ে সে ক্লাস নেই, তাই মাটির মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল। এই পথ দিয়ে হাঁটতে তার বেশ লাগে। দুপাশে সবুজ ঘন বৃক্ষ, পাশে সোনালি ফসলের মাঠ, মধ্যিখানে মাটির চওড়া রাস্তা। এখানে প্রচুর পরিমাণে বাতাসও রয়েছে। কাজের হাটের সামনের রাস্তা পিচ ঢালাই হলেও পেছনের রাস্তা কাঁচা, যেমন তেমনই রয়ে গেল। ইট বালু দুপাশে লম্বা করে রেখে দিল। করবে বলে বছর এক ঘুরল, এরপরেও দেখা নেই। এদের আসলে টাকা খেয়ে ফাঁকি দেওয়ার ধান্দা। বড় বড় নেতারাও এখন আর কাজের নামে টাকা হাতায়। কই নওয়াব ভাই এসব কি এখন চোখে দেখে না? খুব তো গর্ব করেন, আমার এলাকা উন্নতিশীল, এই তার নমুনা। এই জন্য সে রাজনীতি একদম পছন্দ করে না। এইসবে খুন খারাপে বেশি চলে। 7-5 ভাপা বন্ধ করে গুনগুন করে গানের সুর তোলা। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। পুরো নাম অনন্যা রহমান পাখি, ডাক নাম পাখি। 10ম শ্রেণীতে উঠেছে সবে, বয়স 16 বছর বয়সে ক্লাস 10-এ থাকাটা অনেকটা অযৌক্তিক মনে করাটাই স্বাভাবিক। যখন সে ক্লাস 8-এ পড়তো, সে বছর তার ডেঙ্গু জ্বর জন্ডিস একসঙ্গে হয়েছে, যার জন্য পরীক্ষা দিতেই পারেনি। 1 বছর গ্যাপ গিয়েছে। পড়ালেখা চলনসই হলেও গানের দিক দিয়ে সে সেরা। বেশ ভালোই গান নাচ জানে, স্যাররা অনেক প্রশংসা করেন। 2-একটা মিউজিক ভিডিও করার জন্য তার কাছে চিঠি এসেছিল, সাপ না করে দিয়েছে। কেউ কেউ তো বলে তুই একদিন বড় শিল্পী হবি, দেখিনিস। এই ছাইপা শুনতে কিন্তু তার ভালো লাগে না। সে শখের বসে গান গায়, শিল্পী হওয়ার জন্য নয়। তার জননীর আবার এসব মোটেও পছন্দ নয়। সে গান গাইছে শুনলে ঝাড়ু পেটাই করে ঘর থেকেই বের করবে। আনমনি হাঁটছিল, হঠাৎই কানে এলো কারো গুনগানির আওয়াজ। পাখি আশপাশ ভালোভাবে দেখলো, ভালোভাবে চাইলো, খুবই সূক্ষ্ম দৃষ্টিতে। তবুও কোথাও কোনো সূত্র পেল না। ফের খুঁজলো সুনিপুণ মনোযোগে। আওয়াজটা মনে হয় খালপাড় থেকে আসছে। দুরন্ত পায়ে কিশোরীর জলদি ছুটতে হাঁপিয়ে ওঠে। হৃৎপিণ্ডের গতি দ্রুত গতিতে ট্রিম করে বাজে। বুকের উঠানামা স্পষ্ট ফুটে ওঠে। খালের পার এসে হাঁটু ধরে মুখ ভর্তি শ্বাস ফেলে খানিকটা হাঁপায়। দুপাশে নিবিড় জঙ্গল, ছোটখাটো খাল, পাশেই কালভার্ট। অচন্ন অবস্থায় গোংরায় নওয়াব। সমস্ত মুখে তার তরল রক্ত লেগে মাথা থেকে গলা বেয়েও রক্ত ঝরছে। ক্ষত স্থানে হাত রেখে গাছের সঙ্গে হেলান দিয়ে ছেলেটা মৃদু ফের গোংরায়। পাখি দ্রুত ছুটে আসে। নওয়াবের শরীরে রক্ত দেখে সে আটকে ওঠে। অশান্ত মনে, ভয়ে, আতঙ্কে চিৎকার করে উঠল তৎক্ষণাৎ। নওয়াব ভাই! দুর্বল শরীরে ছেলেটা পিন নজরে তাকায়। এত নিকটে প্রিয় মানুষটির মুখখানা দেখে তার চিত্তে জুড়ে যেন রঙিন প্রজাপতি উড়ে বেড়ায়। শরীরে ব্যথা ক্ষণকাল মুহূর্তের জন্য গায়েব হয়ে প্রফুল্লতা ফিরে। পাখি নওয়াবের মাথাটা সযত্নে নিজের কোলে তুলে নেয়।
নিজের হিজাবের কণা দিয়ে রক্ত মুছতে চেষ্টা করে, শরীর ঝাঁকিয়ে শুধায়, নাও ভাই। সেটা উত্তর দেয় না। আতঙ্কে পাখির মুখ নীল হয়ে আসে। এমনিতেই সে রক্ত দেখতে পারে না, মাথাটা ছিমছিম করছে ও ভারী ভারীও লাগছে। দৃষ্টিগুলি ভীষণ তার ঝাপসা ঝাপসা ও অস্পষ্ট হয়ে আসে। ফের শুধায়, নাও ভাই। সুইট পটেটো। এতটুকু শুনলো মেয়েটা। এরপরে কি বললো আর কর্ণে ঢুকলো না। মাথা হেলিয়ে পড়লো নফের বুক বরাবর। রক্ত মাখা মুখে নফ হাসল, মাথাটার উপর চুমু বসালো। আমার বোকা পাখি রে, আমাকে বাঁচাতে এসে নিজেই আমার কাছে নিজেকে সঁপে দিচ্ছিস। নিজের হাতকে বিশ্বাস করি না, সেখানে তোকে নিরাপত্তা কি করে দেই বল? তোর সামনে আরও দুর্বল হয়ে পড়ি। কেন জানিস? কারণ তুই হলি আস্ত একটা আগুনের গোল্লা, আর আমি হলাম মোম। তোর স্পর্শে গলে যাই। সেখানে বিশ্বাস কি করে রাখি নিজের উপর? কবে আসবি আমার হৃদয় রানী হয়ে? বেশি না, একটু অপেক্ষা কর, আর একটা বছর। এরপরে তোর দেহ ও মন জুড়ে কেবল নওয়াব বিচরণ করবে। ধীরে ধীরে উঠে বসলেন তিনি। মাথাটা এখনো ঘুরঘুর করে চক্কর মারছে। মেয়েটাকে বুকের ভেতর শক্ত করে আবদ্ধ করে রাখতে ইচ্ছে জাগলো তুলোর মতো শরীর। মুখের চেয়ে হাত পা ফসা বেশি, নখগুলি কালো খয়েরি, মেহেদি পাতা বেটে দিয়েছে বোধ হয়। দেখতে চমৎকার লাগে, যার কারণে খয়েরির রং হয়েছে। ওর ভীষণ ভালো লাগে দেখতে। আঙুলের ফাঁকে ফাঁকে নিজের শক্ত হাতের খসখসে আঙুলগুলি গুজে দিল। মোটা রেঞ্জি গাছের সঙ্গে হেলান দিয়ে মিনিট কয়েক বসলো। গভীর চোখে খুব কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সরিষিকে। এত দেখে তবুও যেন ওর তৃষ্ণা মেটে না। কেমন আছে এই মুখে? আহামরি কিছু অন্বেষণ করেও তো পেল না, তবু অশান্ত মন তার জন্য পাগলামি করে। উতলা হয়, মরিয়া হয়ে উঠি কেন? উত্তর পেল না, কেবল মন বলল একেই চাই। তন্মধ্যে পুরুষালী কিশোরের গলা ভেসে আসে, না ভাই, আপনি কোথায়? শাফিন, তোর হাতের বাম পাশে। এই কি ভাই, আপনার এই অবস্থা কেন? আর ভাবির কি হয়েছে? উনি ঠিক আছেন তো? একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব বলতো? দুঃখিত ভাই, ভাবিরে আপনি আমার কাছে দেন, তারপরে আস্তে আস্তে উঠে দাঁড়ান। খবরদার, তুই ওকে একটু পরিমাণ ছুবি না, একদম জানে মেরে ফেলবো। ওর শরীরে ওর বাপ ভাই ব্যতীত যদি কোনো পুরুষের ছোঁয়া থেকে থাকে, সেটা হবে কেবল আমি নওয়াফের। তৃতীয় কোনো পুরুষকে স্পর্শ করার স্পর্ধা দেখালেও তার আঙুল আমি নওয়াফ কেটে ফেলবো। দুঃখিত ভাই, ওরা কজন ছিল? ঠিক দেখিনি, হঠাৎ পিছন থেকে আক্রমণ করে বসে শালার পোতেরা। আমিও প্রস্তুত ছিলাম না, তবে একবার পাই ওর কলিজা ছিঁড়ে দিব। এরা সাবেক মন্ত্রীর ছেলে পেলে হবে, আপনাকে আক্রমণ করার জন্য সবসময় উঠ পেতে থাকে, দেখেন না? ওই কুত্তারা ছাড়া আর কেউ না ভাই। এখন আপনার চিকিৎসা দরকার। ফার্স্ট এইড বক্স নিয়ে আয়, বেশি আঘাত না, অল্প। ব্যান্ডেজ করে বিষ ব্যথার ওষুধ খেলেই সেরে যাবে। কি আশ্চর্য, সাংঘাতিক কথাবার্তা। ধরে নিশ্চয়ই রাখেননি তিনি। না বলে গেলে উল্টো মুখ ঘুরিয়ে বলতো। যতক্ষণ ধরে সাফেন ব্যান্ডেজ করছিল, নফ ছাড়েনি মেয়েটাকে। বুকের মধ্যখানে ঠুকিয়ে রাখলো। দু চোখ ভরে দেখে নিল বোকা ফিতু মেয়েটাকে। এত ফিতু কেন মেয়েটা? কুকুর দেখেও ভয় পায়, রাজহাঁস দেখেও ভয়ে ডোবার মধ্যে গিয়ে পড়ে, ইমোশনাল নাটক দেখেও কেঁদে ফেলে। ইস, তার ফিতু পাখি। আড়মোড়া দিয়ে পাখির নিদ্রা ভাঙলো। চোখ খুলে দুটো ধূসর রঙের মণিযুক্ত চোখের মালিকের সঙ্গে চোখাচোখি হতে সে আটকে উঠল। সচকিত মস্তিষ্কে সময় নিল বুঝতে সে কোথায় আছে। মুহূর্তে মধ্যখানে তটস্থ হয়ে হুড়মুড়িয়ে তৎক্ষণাৎ উঠে বসল। নিজেকে পুরুষালী শক্ত লোমুস যুক্ত বুকের মধ্যে দেখে লজ্জায় গালদেশ রক্তিম হয়ে এলো। বোকা বোকা চোখে লোকটার ভাবমূর্তি একবার দেখে নেয়। লোকটা নীরবে ঠান্ডা চাহনি ফেলে ওর উপর। পাখি তড়িঘড়ি করে চঞ্চল পায়ে দ্রুত উঠে দাঁড়ায়। ভাবতে তখনও লজ্জা লাগছে, এতক্ষণ একজন দত্ত পুরুষের বুকে গড়াগড়ি খাচ্ছিল। ছি, কি লজ্জা! তার কি দোষ? সে রক্ত একদমই দেখতে পায় না। রক্তে তার ফিলোফোবিয়া আছে। একবার তার ছোট ভাই স্বাধীনের মুসলমানি করিয়েছিল। সেদিন স্বাধীনের রক্ত দেখে ওইখানে সে চিৎপটায়। এরপরে সর্বদা রক্ত থেকে দূরে থাকতো। আপনি ঠিক আছেন নওয়াফ ভাই? লোকটা উত্তর
দিল না কিংবা প্রত্যুত্তর কিছু বলার প্রয়োজনও মনে করলো না। কি ভাবে হ্যাঁ, যেন উনি দেশের প্রধানমন্ত্রী। বাপ রে, লোকটা গভীর চোখে ব্যান্ডেজের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে। কি এমন গভীর আঁখি যুগলে দেখে বুঝে না ও। লোকটার মতিগতি বোঝা যথেষ্ট যন্ত্রণাদায়ক। ও কি চলে যাবে না এখানে বসে থাকবে? পাছে লোকটা যদি আবার ধমক দিয়ে বসে। বেচারি পড়েছ মাইন্দা চেপায়, পায়ে নখ দিয়ে মাটি খুঁড়ে, হাত কষলে উসকুস করে মিনমিন করে বিড়াল ছানার নেয় ঝিমোয় গলা উচ্ছিয়ে বলে, ও নওয়াজ ভাই, এখন তো আপনার চাল আইছে, আমি চলে যাই। তোরে কেউ ধরে রেখেছে নাকি? পাখি তুই তো আচ্ছা বেয়াদব হয়ে যাচ্ছিস। দেখলি আমি এখানে আহত হয়ে পড়ে বসে আছি আর তুই ভালো মন্দ না বলে চোরের মতন পালিয়ে যাচ্ছিস। ছি, এই তোর মানবিকতা, আচার ব্যবহার। ও বেশ করে জানে নিশ্চিত এমনই বলতো লোকটা। হাড়ে হাড়ে চিনা আছে তাকে। ছোট্ট ছোট্ট পায়ে ফিরবার পথ ধরে চট করে নওয়াব উঠে দাঁড়ায়। মেয়েটা পাশাপাশি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে। পাখির বড্ড বলতে ইচ্ছে করলো আপনি হাঁটবেন না নওয়াব ভাই, যান বিশ্রাম করুন। কিন্তু মুখে কিছুই বললো না। অতিরিক্ত কথা বললে যদি কানের নিচে দুটো পড়ে। এমনিতেই কথার আগে লোকটার হাত চলে। কিছুদিন আগে নওয়াব ভাই নাকি কলেজে পড়ুয়া কোনো এক কিশোরীকে দুটো চর মেরেছে। তা নিয়েই এক তুমুল কাণ্ড ঘটেছিল। পাকা রাস্তা রেখে মাটির রাস্তায় কি প্রেম করতে এসেছিস? ছিছি, তবা তবা। প্রেম তাও তারে দিয়া, অন্য কাউরে দিয়া হলেও হতে পারে, কিন্তু এই বান্দাকে দিয়া প্রেম? ভয়ে ছেলেদের সঙ্গে কথা বলতেই তার হাজু কাঁপে। তার উপর তার মা জননী তো আছেই। যদি শুনে প্রেম করেছে, কাটাই করে ঘর থেকে বিদায় করবে তাকে। বিড়াল ছানার মতো মিনমিন করে বলে, নানা বাড়ি যাচ্ছিলাম। ঘন ঘন নানা বাড়ি যাচ্ছিস, কাহিনী কি? ও বাড়িতে আবার কারো সঙ্গে লাইন টাইন মারিস নাকি? একটু মেজাজ খারাপই লাগলো ওর। গাল ভার করে রইল। মন ঘোর প্রতিবাদ করে বলতে চাইলো, নওয়াব ভাই, আমি মোটেও লাইন মারি না। নানা বাড়িতে যাই কারণ সেখানে আমার সমবয়সীরা আছে, ওদের সাথে থাকলে ভালো লাগে। কিন্তু মুখে কিছুই বললো না। ওর মেজাজ খারাপ হলো। কারোর সঙ্গে একদমই কথা বলতে ইচ্ছে জাগে না। এটা তার একটি ভালো গুণ বলা চলে। তখন নীরব থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পাশ কাটিয়ে দ্রুত চলে গেল নওয়াব কিশোরীর পথযুগলের দিকে তাকিয়ে। দীর্ঘ মুহূর্ত চেয়ে রইল, বিড়বিড় করলো, আমার বোকা পাখি। পরদিন সকাল সকাল জনক জননীর ভাষণ শুরু হয়ে গেল। তা যেমন তেমন ভাষণ নয়, ৭১-এর ভাষণকে যেন হার মানাবে। বড় বোন মুক্তি ফুপুর বাড়ি গিয়েছে। মাকে সাহায্য করলে একমাত্র সেই করে। মাঝে মধ্যে তার চুলার কাছে যাওয়া হয়। বড় বোন যাওয়ার পর থেকে তার মায়ের খিটখিটানি ইদানিং বেরিয়ে গিয়েছে। রোজ সকাল করে একবার হলো চিল্লাচিল্লি করে মাথা খাবে। সেই চিল্লাচিল্লি থামবে তার আব্বা আসার পর। তার মায়ের ব্যতিক্রম ধর্মী। যতই তার মা মেজাজ খারাপের কথা বলুক, তিনি ধৈর্য সহকারে চুপ করে শুনবেন। ভুল না হলেও নিজের ভুল বলে মাথা পেতে নিবেন। এটা তার বাবার একটি ভালো গুণ। হঠাৎ থালা বাসন ছনছন করে পড়ার শব্দ পেল। আটকে উঠলো ও টিনের কাছে কান পেতে খাড়া করে শুনল তার জননীর আহাজারি। আজ একটু বেশি চিল্লাচ্ছেন বোঝা গেল। আড়মোড়া দিয়ে ও উঠে বসলো। এলোমেলো বেনির গোছাটা কোমরের নিচ বরাবর নড়াচড়া করে ৮-৫ ভাবান্তরের মধ্যেই খুন্তি নিয়ে ঝটপট হাজির হলেন তার জনক জননী। মুখের সামনে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, এই যে লাট সাহেবের বেটি, বেলা কয়টা বাজে সে খবর রাখেন কিছু? আপনার আব্বা তো বিনা পয়সায় একজন দাসী আনছে ঘরে। সবার রান্না বান্না আমার একা হাতে করতে হয়। সাহায্যের জন্য একটা লোকও পাই না ঘরে। সব চৈত্র মাসে ঠাডা পড়ে মরছে। এত বড় একটা ধামরি মাইয়া পালি, সেইটা থাকতেও আমার একা একা কাজ করতে লাগে। লোকে শুনলে কি বলবে? পরের বাড়ি বিয়া দিলে সেই ঘরে তো বসে বসে খাওয়ন দিয়া যাইব না, তখন দোষ হইব মায়ের। মায়ে কোনো কাম কাজ শিখায়নি। কানের ভিতর তুলা ঝুঁকে কতক্ষণই বসে রইল সে। আর কতক্ষণ বকর বকর করে তিনি বিদায় নিলেন। এই সম্পূর্ণ সময় ও দৃষ্টি নিচু করে রইল। কথার পরিপার্শ্বে কোনো উত্তরই দিল না। দিলে বিপদ, তখন আরো দুটো কথা বেশি করে শোনাবে। আজ শুক্রবার দেখে একটু বেশি ঘুমিয়েছে। বড় জোর হলে ৯টা বাজে।
তার আপা থাকলে এত কথা শুনতে হতো না। বড়ই গুণী মাইয়া, রান্না বান্না কাজে কমে পারদর্শী। যদিও সে রান্নাবান্না মোটামুটি ভালোই পারে, তবে ঝালটা একটু বেশি খায়। এই জন্য রান্নার আশেপাশেও তাকে যাওয়া নিষেধাজ্ঞা জারি করে হয়েছে। দু একবার এমন করেছিল, তরকারির সাথে সাথে দেখে মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছিল। সেই দিন তার মায়ের হাতে কি মারটাই না খেতে হয়েছিল। ইস, আজও মনে আছে তার। আসলে তার মা একটু বেশি খিটখিটে মহিলা, কড়া টাইপের। দীর্ঘশ্বাস ফেলে পিটপিট করে। আহ আপারি কবে আসবি? এই যে নবাবজাদি পাখি রানী, আপনার ঘুম হলে একটু মুখ দর্শন দেন। যান সামনের ঘরে বৈঠকখানায় গিয়া বসেন, আমি আইতাছি। আলু থালু মুখ নিয়ে সামনের ঘরে উপস্থিত হয়। গায়ে লং স্কার্ট, ঢোলাঢালা একটা ফতুয়া, ওড়না গলায় ঝুলিয়ে বৈঠকখানায় ব্রাশ নিয়ে বসলো। আলসেমি দিয়ে বলল, আম্মা কই আমনে? ডাইকা আবার গেলেন কই? কাপড়ে হাত মুছতে মুছতে উপস্থিত হলেন কাজল রেখা। রান্না এখন তার চুলোয়। যা নাওয়াফরে সবজি ছিঁড়া দিয়ায়, দেখ ছেলেটা আর কি কি নিতে চায়। ও আশপাশ উকি মেরে দেখে, কই লোকটা দেখছে না তো। কি উকি ঝুঁকি মারস? ওনাকে তো দেখছি না।